গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়েছে মাত্র। আকাশে তেজস্বী সূর্য, রোদের তাপে উত্তপ্ত হয়ে উঠছে পিচঢালা রাস্তা, ফুটপাত। শাহবাগ জাতীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলার ফ্যানগুলো দ্রুতগতিতে ঘুরছে। চারপাশে পিনপত নীরবতা। ভ্যাপসা গরমে ঘেমে নিয়ে চাকরির বই ঘাটছে বিভিন্ন বয়সের পাঠক। গ্রন্থাগারের একদম কোণার দিকে বিরক্ত ভঙ্গিতে বসে আছে নীরা। সামনে রাখা বইয়ের এক আধ পাতা উল্টে পাল্টে দেখে নিয়ে ফিসফিস করে বলল, তুই কি তোর পাগলামোটা বন্ধ করবি না নমু? এভাবে আর কতদিন? সহ্যের একটা সীমা থাকা উচিত। তোর কি বিরক্ত লাগে না? নম্রতা জবাব দেয় না। সামনে থাকা চিরপরিচিত ফিলোসফির বইটি আবারও উল্টে পাল্টে দেখে। বইয়ের মলাটের নিচের দিকটায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। লীরা এবার চেতে উঠে বলল, আর কতবার দেখবে এই বই? 3 বছর ধরে তো দেখছিস, কিছু পেয়েছিস? নীরার উঁচু স্বরে কয়েক জোড়া বিরক্ত চোখ তাদের উপরে এসে পড়ল। নীরা ঝটপট গলার স্বর নিচু করল, চাপা ফিসফিসিয়ে বলল, নমু, পাগলামো করিস না। আজকালকার যুগে এমনটা শুধুই কল্পনা। কেন এত সিরিয়াস হচ্ছিস? 3টা বছর থেকে কি হয়ে গিয়েছিস জানিস? একবার নিজের দিকে তাকিয়েছিস? এটা 1919 নয়, এটা 2019। বোঝার চেষ্টা কর একটু। নম্রতার জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। হাতের বইটা নির্দিষ্ট জায়গায় খুব যত্ন করে রাখলো। ডান হাতের আঙুলগুলো দিয়ে খুব যত্ন করে ছুঁয়ে দিল বইটার গা। সাথে সাথে বুকের ভেতর উঠলে উঠল একদলা কান্না। নম্রতা মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলল। এদিক ওদিক তাকিয়ে চোখের জল গড়ানো আটকালো। আর কত কাঁদবে সে? প্রতিটা দিন তো এমনই হচ্ছে, প্রতিটি মুহূর্তই তো নিঃশ্বাস আটকে আটকে বেঁচে থাকছে সে। নীরা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নম্রতার কাঁধে আলতো স্পর্শ করে বলল, ক্লাস টাইম হয়ে গিয়েছে দোস্ত, এবার তো চল। আর কতক্ষণ থাকবি? নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, চল। যা বলেও কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে নম্রতা। একদৃষ্টে তাকিয়ে থাকে ফিলোসফির ময়লা হয়ে আসা মলাটটার দিকে। তারপর ধীর গম্ভীর পায়ে বেরিয়ে যায়। নীরা খানিকক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট্টবেলার উচ্ছল বান্ধবীটার এমন বদলে যাওয়া দেখে বুকের ভেতর চিনচিন ব্যথা করে ওঠে। মনটা সেই অজ্ঞাত পুরুষের প্রতি ভয়ানক রাগে ফুঁসে ওঠে। পর মুহূর্তেই নিভে যায়। কে জানে আদেও সে পুরুষ নাকি কোনো মহিলা। ভার্সিটি ক্লাস শেষে রোকেয়া হলের দিকে হাঁটছিল নম্রতা আর নীরা। বরাবরের মতোই চুপচাপ নম্রতা, নীরার গল্প ঝুড়ির নীরব শ্রোতা। নীরা ছোট থেকেই কম কথা বলা মেয়ে, আর নম্রতা চঞ্চল। কিন্তু সেই ইনসিডেন্টের পর অদ্ভুতভাবে বদলে গেল সব। নম্রতার চঞ্চলতা শরতের শিউলির মতোই ঝরে পড়ল। দুই বান্ধবীর মধ্যে তৈরি হলো বিস্তর নীরবতা। সেই নিশ্চুপতা দূর করতে ইন্ট্রোভার্ট নীরা নিজেকে প্রকাশ করতে শিখল। নম্রতাকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো। কিন্তু নম্রতার আটকে থাকা মনটা আর সচল হলো না। হাজারো ব্যস্ততা আর হাসি মজার মাঝেও এক চিলতে উদাসীনতা তার মুখে দৃঢ় বসতি গেড়ে বসলো। সেই দৃঢ় বসতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কি নীরার আছে? রোকেয়া হলের প্রধান ফটকের কাছে আসতেই হঠাৎই দাঁড়িয়ে পড়ল নম্রতা। নীরা নম্রতা থেকে কয়েক পা এগিয়ে গিয়েছিল। পিছনে ফিরে ভ্রু কুচকালো, বলল, কিরে, দাঁড়িয়ে পড়লি যে, কি হয়েছে? নম্রতা জবাব না দিয়ে ফটকের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটির হাতে 10-12টা পাতলা নীল রঙের কাগজ রোল করে ধরে রেখেছে হাতে। নীরা জবাব পেয়ে নম্রতার দৃষ্টি অনুসরণ করে মেয়েটির হাতের দিকে তাকালো। তারপর নরম কণ্ঠে ডাকলো, নমু। নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে তাকালো, হাসার চেষ্টা করে বলল, কিছু না, চল। নীরা দীর্ঘশ্বাস গোপন করে মাথা নাড়ল। নম্রতার গোপন রাখা অস্ত্রগুলো যে আজও বেহায়ের মতো ঝরবে তা বেশ বুঝতে পারছে নীরা। এমনটাই তো দেখে আসছে দিনের পর দিন। 1-2 সপ্তাহ ঠিকঠাক যায়, তারপর আবারও শুরু হয় নম্রতার ধুকে ধুকে কান্না। আচ্ছা, এত বড় মেয়ের কি এত আবেগ সাজে? নীরার আপ্লুত মস্তিষ্কে উত্তর দেয়, ছোট বড় কি, মেয়ে মানেই তো আবেগের আটখানা। হলে পৌঁছে প্রয়োজনীয় কাগজগুলো বেশ স্বাভাবিকভাবে করল নম্রতা। গোসল খাওয়া শেষ করে বিছানায় গা এলালো। বিছানায় গা এলিয়ে দেওয়ার পরপরই উপলব্ধি করলো সে ভীষণ ক্লান্ত। শরীরে ভারটা বোধ হয় আর বয়ে চলা যাচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে। বুকে জমিয়ে রাখা কান্নাগুলো উতলে উতলে উঠছে। নম্রতা ফ্যানের সুইচ অন করে আগাগোড়া কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত চোখ জোড়া বন্ধ করতে বুকে অসহনীয় এক ব্যথা চিনচিন করে উঠল। নম্রতা হুড়মুড় করে উঠে বসল। টেবিলের ড্রয়ারে থাকা পুরনো ডায়েরিটা বের করে বুকে চেপে ধরল। গলাটা খানিক কাঁপছে তার, বোধহয় কান্না পাচ্ছে। নম্রতা বিছানার সাথে লাগোয়া দেয়ালে ঠেস দিয়ে বসলো। চোখ দুটো বুজে নিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিল। ডায়েরিটাকে আরো শক্ত করে চেপে ধরল বুকে। মনের কার্নিশে ভেসে উঠল প্রায় 4 বছর আগের অদ্ভুত সুন্দর দিনগুলোর কথা। তখন কতটা চঞ্চল ছিল নম্রতা। 2015 মাত্রই কলেজে পা রেখেছে নম্রতা। দীর্ঘ সময় গার্লস স্কুলে কাটানো মেয়েগুলো যেমন কলেজে উঠে পা মেলে দেয় আকাশে, ঠিক তেমনভাবেই পাখা ছড়িয়েছিল নম্রতা। ক্লাসে, বাইরে, বান্ধবীদের আড্ডায়, দুষ্টুমিতে ছেয়ে গিয়েছিল সে।
কিভাবে কিভাবে একদল ছেলে বন্ধুও জুটিয়ে নিয়েছিল, কিন্তু কারোর সাথে তেমন একটা ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি। উকিলবাবুর 2 মেয়ের বড়জনই ছিল নম্রতা। ছোট বোন নন্দিতা তখন ক্লাস 1-এর গণ্ডিতে পা দিয়েছে মাত্র। বাবার আদরে হওয়ায় বাড়িতে তখন অবাধ স্বাধীনতা। সকালে কলেজের নামে বেরিয়ে সন্ধ্যা 5টার আগে বাসায় ফিরে গেলেই সব দোষ মাফ। নম্রতারা তখন শাহবাগেই থাকতো। তাদের ধানমন্ডির বাড়িটা কমপ্লিট হয়নি তখনও। সে বছরই বান্ধবীদের সঙ্গ পেয়ে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রবীন্দ্র সরোবর চষে বেড়ানো হলো তার। বাসায় বেশ কয়েকবার জব্বর বকুনিও খেলো। ভালো মেয়ের পদবিটা সরে গিয়ে দুষ্ট, ফাজিল মেয়ের পদবিগুলো সে বছরই পাওয়া হলো। এই দুষ্টমি ভরা জীবনটাতেই হঠাৎই একদিন ঘটনাপ্রবাহতা এলো। কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীরা গিয়ে বসলো শাহবাগ জাতীয় গ্রন্থাগারে। সেই সময় নম্রতা ব্যতীত বান্ধবীদের প্রায় সবারই বয়ফ্রেন্ড ছিল। নম্রতা প্রেম ভালোবাসা পছন্দ করে না তেমনটাও নয়, বরং প্রেম নিয়ে নম্রতা ছিল অন্যরকম বিলাসিতা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সামনাসামনি প্রেম তো সবাই করে। নম্রতার ইচ্ছে সে চিঠি প্রেম করবে, একদম সেই আগের যুগের মতো। সপ্তাহে একটা চিঠি পাওয়া, দূরে দূরে বুকে সেই চিঠি পড়া, বুক ভরা আবেগ নিয়ে চিঠি লেখা, অপেক্ষা করা, আরও কত কি। নম্রতার এমন উদ্ভট কথায় হেসে কুল পেত না নীরা। সেবারও তাই হলো। নীরা হাসতে হাসতে বলল, ধুর, এমনও হয় নাকি? এসব শুধু কল্পনাতেই সম্ভব। এটা তোর মানধাত্তার আমল না দোস্ত। 2015 সাল। এখন প্রথম দিন প্রেম করে দ্বিতীয় দিনে বন্ধুদের ফাঁকা বাসা ঘুচে ছেলেরা। সেই যুগে এসে চিঠি প্রেম, তাও আবার না দেখে? ইম্পসিবল। অমন ছেলে বাংলাদেশে কেন? এই পৃথিবীতে আছে কিনা সন্দেহ। নম্রতা মুখ ফুলিয়ে বলল, একদম ফাউল আলাপ করবি না বলছি। প্রেম করতে হলে চিঠি প্রেমই করবো, তবু না দেখে। একদম পুরাতন যুগের মতো। আমাদের যোগাযোগ শুধু একটা সোর্সই থাকবে, তা হলো চিঠি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিচ্ছু না। একটা চিঠি পাওয়ার আশায় ক্যালেন্ডারে দিন গুনবো, আর যখন সেই আকাঙ্ক্ষিত চিঠিটা পাবো, তখনও এক মুঠো স্বর্গীয় সুখ আছড়ে পড়বে আমার বুকে। ভাবতে পারছিস? নীরা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাচ্ছিল্য ভরে হাসলো, মাথা নেড়ে বলল, পাচ্ছি। তুই যে দিন দিন পাগল হয়ে যাচ্ছিস তা বেশ ভালোই বুঝতে পারছি আমি। শোন দোস্ত, এগুলা আগলা স্বপ্ন দেখা বন্ধ কর। তুই আধুনিক যুগে এসে যোগাযোগের এত এত উপকরণ থাকা সত্ত্বেও কোনো ছেলে একটা চিঠি পাওয়ার আশায় বসে থাকবি। আগে প্রেম করার আর কোনো রাস্তা ছিল না বলে চিঠি চালান হতো, এখন সেই সমস্যা নেই। যে জিনিসটা সহজেই পাওয়া যাচ্ছে তার জন্য এত অপেক্ষা কেন? নম্রতা উৎসাহ নিয়ে বলল, তুই বুঝতে পারছিস না, সহজ জিনিস তো সবাই পায়। ভালোবাসা এতটা সহজ হয়ে গিয়েছে বলেই তো এখন আর তার মূল্য নেই। প্রথমবার দেখা হলো, দ্বিতীয়বার দেখা হতেই বলে দিল আই লাভ ইউ। মানে কোনো ফিলিংস নেই, বলতে হয় বলে ফেলছে। বলতে না হলে বলতো না। আই লাভ ইউ শব্দটা যোগাযোগের সহজলভ্যতার জন্যই এতটা ঠুনকো আর সস্তা হয়ে গিয়েছে। কিন্তু আমার প্রেম হবে ইউনিক। চিঠিতে দুজনের আবেগ থাকবে, অপেক্ষা থাকবে, এক চিঠি বারবার পড়ার আকুতি থাকবে। তারপর ধীরে ধীরে গড়ে উঠবে বন্ধন, যোগসূত্র। নীরা হাত জোর করে নিচু স্বরে বলল, আমারে ক্ষমা দে মা। এসব পাগলা আলাপ দয়া কইরা আর করিস না। মানুষ তোরে পাবনায় দিয়ে আইব। জীবনটা সিনেমা না দোস্ত। তুই তো রীতিমতো বাংলা সিনেমা রচনা করে ফেলছিস। নর্মদা ফুঁসে উঠে বলল, ঠাডাইয়া লাগামো এক চর। তোর বিশ্বাস করতে ইচ্ছা না করলে করিস না। জোর করস থেকে। চিঠি প্রেম হবে কি হবে না তা আগেই কি করে বলিস তুই? আগে তো চেষ্টা করে দেখি নাকি? নীরা সন্দিহান গলায় বলল, চেষ্টা? তা কি করে চেষ্টা করবি তুই? নম্রতা দুর্বন্ধ হাসলো। নোটবুক থেকে একটা নীল রঙের কাগজ টেনে নিয়ে বলল, এইভাবে। নীরা বুঝতে না পেরে বলল, মানে? নম্রতা জবাব দিল না। নীল কাগজের মসৃণ জমিনে একের পর এক অগোছালো শব্দগুচ্ছ সাজাতে লাগলো তার। তার প্রথম সম্বোধনটা ছিল এমন, প্রিয়। তোমায় সম্বোধন করার জন্য চমৎকার কোনো শব্দ এই মুহূর্তে আমার মাথায় আসছে না, তাই সম্বোধনটা উজ্জ্ব রাখছি। তুমি তো জানো, নীরবতাতেই মিশে থাকে হাজারো আকুতি, হাজারো ভালোবাসা। তাই এই নীরবতা থেকেই না হয় খুঁজে নাও সেই নাম। চমৎকার সেই সম্বোধন, যে সম্বোধন কেঁপে উঠবে তোমার বুক, ঠোঁটে ফুটবে তৃপ্তির হাসি। আচ্ছা, তুমি আমি দুজনেই কি এক? যদি একই হই, তাহলে কি তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের মতো ধোঁয়াশে? ভীষণ অগোছালো এই মনটা কি হঠাৎ হঠাৎই ভীষণ অভিমানে আমার মতো আরও খানিকটা অগোছালো হয়ে যায়? আমার হয়, খুব করে হয় জানো। হঠাৎ করে চমকে উঠি, হঠাৎ করেই কান্না পায়, বুকে ব্যথা হয়, তার সাথে অসহনীয় এক শূন্যতা। সেই শূন্য মনে খা খা করে দুপুর। নেমে আসে কখনো বা নামে গাঢ় বর্ষা। দুপুরের প্রখরতায় পুড়ে তামাটে হয় এই মন, বর্ষায় হয় আপ্লুত। রক্তে ভেজা বান, বুকের কোথায় যেন তীক্ষ্ণ ব্যথা হয়। অযথায় কান্নাগুলো গলায় এসে আটকে যায়। ছন্নছাড়া বাতাসে উড়ে চলে লম্বা চুল, উদাসী চোখ দুটো বারবার পাতা ঝাপটায়, কিন্তু অপেক্ষাটা ফুরায় না। মন বলে, এই তো আসবে, এখনই তো সময়, কিন্তু আসে না। কি আসে না? কেন আসে না জানি না, শুধু জানি অপেক্ষাটা ফুরায় না। এই অপেক্ষাটা বুঝি নির্ভীক, অমর। এই অপেক্ষার হয়তো মৃত্যু নেই। আমি এই অপেক্ষাটার জন্য একটা নাম দিয়েছি জানো। এই অপেক্ষাটার নাম হলো পেইন অফ এক্সপেক্ট।
আমার ছোট থেকেই খুব ইচ্ছে একজন পত্রমিতা হবে, একদিন পুরাতন দিনের মতো। আচ্ছা, তুমি কি অনেক আগের যুগের চিঠি প্রেমের গল্পগুলো শুনেছ? সেখানে একটা চিঠিকে ঘিরে প্রেমিক প্রেমিকার কত আবেগ, কত অনুভূতি থাকে দেখেছ? রোজ কারো চিঠির জন্য অপেক্ষা, কাঁপা কাঁপা বুকে সেই চিঠি পড়া, ঘুমহীন চোখ দুটো চিঠির পাতায় নিবদ্ধ করে প্রত্যেকটি অক্ষর বুকের মাঝে গেঁথে নেওয়া। ইস, কি অনুভূতি! আজকালকার সহজলভ্য দিনগুলোতে এমন একজন দুষ্প্রাপ্য বন্ধু কি সত্যি পাওয়া যায়? পাওয়া গেলে আমি পেতে চাই, খুব করে পেতে চাই জানো। প্রেম না হোক, শুধু বন্ধুত্ব হোক। কে একজন আমার চিঠির অপেক্ষা করুক, চলতে থাকুক তার আমার নীল চিরকুটের গল্প। এই আধুনিক জগৎটাতে সবার অগোচরে তুমি আমি চিঠি দেওয়া নেওয়া করব। তুমি আমায় জানবে না, আমি তোমায় জানবো না। চিঠিতে কোনো সম্বোধন থাকবে না, শুধু থাকবে এক আকাশ আবেগ, এক ঝুড়ি কথা আর ছোট্ট একটা আদরের নাম। তারপর অনেক অনেক দিন পর যখন দুজন দুজনকে খুব করে চাইবো, ঠিক তখন আমাদের দেখা হবে। বিষয়টা মজার না? তবে এটুকু জানি, সেই তুমিটা আমার সে হবে। আজ এতটুকুই। ইতি, শ্যামলতা। চিঠিটা পড়ে নিয়ে চোখ কপালে তুলল নীরা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই সিরিয়াসলি চিঠি লিখে ফেললি? ফেললাম। এবার কি করবি সেটা তো দেখতেই পাবি। তুই তো ফর্সা, তাহলে তুই শ্যামলতা লিখলি কেন? নম্রতা হেসে বলল, নামটা সুন্দর লাগে তাই। কথাটা বলতে বলতে বাড়ি থেকে দর্শনের একটা মোটা বই নিয়ে তার মলাটের মাঝে চিঠিটা রেখে দিল নম্রতা। নম্রতার কাছে প্রথম দফায় স্তব্ধ হয়ে বসে থাকে। হেসে ফেলল নীরা। হাসতে হাসতে বলল, পাগল তুই? এখন লাইব্রেরিতে এসে কজন মানুষ বই পড়ে শুনি? যে যার মতো বই এনে যার যার বই পড়ে। এসব বই পড়ার সময় কই? তার উপর এই মোটা দর্শনের বই মলাটের নিচে। কারোর চোখেই পড়বে না তোর চিঠি। আর পড়লেও হাসতে হাসতে মরে যাবে। নম্রতা হেসে বলল, মরলে মরল। বাংলাদেশে 16 কোটি মানুষের মাঝে একজন হাসতে হাসতে মরে গেলে দেশের অর্থনীতিতে ভয়ানক কোনো ক্ষতি হবে না। নীরা হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, আর যদি কোনো মেয়ে ফাজলামো করে? নম্রতা আত্মবিশ্বাস নিয়ে বলল, চিঠি পড়ে বুঝতে পারবো। সেদিন চিঠি রেখে এসে উত্তেজনায় ঘুম হলো না নম্রতার। নীরাকে ফোন দিয়ে বারবার জ্বালাতে লাগলো। মনের মধ্যে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, কি হবে? কি হবে? আদৌ কি কারো চোখে পড়বে? সারা রাত উত্তেজনায় ছটফট করে ভোর 4টার দিকে ঘুমোতে গেল নম্রতা। কলেজে তখন ইয়ার চেঞ্জ পরীক্ষার প্রস্তুতি চলছে। পরীক্ষার আগের দিনের ক্লাসটা তখন ভয়ানক গুরুত্বপূর্ণ। সারা বছর টুটু করে ঘুরে বেড়ানো নম্রতাদের জন্য শীট নোট কালেক্ট করার সেই সময় মোক্ষম সময়। কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেলল না। পরীক্ষার প্রতি সেন্সিটিভ নম্রতা গ্রীষ্মের ঝুম বৃষ্টি মাথায় করে কলেজে গেল ঠিক, কিন্তু 2 মিনিটও টিকল না। ক্লাসরুমের পেছন দরজা দিয়ে নীরাকে টেনে হিঁচড়ে বের করে আনলো। বৃষ্টিতে আধভেজা হয়ে 9টার দিকে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে পৌঁছালো তারা। গ্রন্থাগার তখন মাত্রই খুলেছে। নম্রতা উত্তেজনা নিয়ে 2য় তলার দিকে ছুট লাগালো। নীরা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, এতদিন আমার শুধু সন্দেহ ছিল, আজ প্রমাণ হয়ে গেল তুই যে মারাত্মক পাগল। কাল বিকেলে মাত্র চিঠি লিখলি, আজ উত্তর পেয়ে যাবি? তোর কি ধারণা মানুষ তোর চিঠির জন্য হা হতাশ করে মরে যাচ্ছে? নীরার কথায় নম্রতার উৎসাহ খানিক মিলিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টির পানি ঝাড়ল। কম্পিত হাতে ফিলোসফির বইটা উঠিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। নীরা তাড়া দিয়ে বলল, কিরে দেখ জলদি, এসেছে তোর চিঠি? নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বলল, যদি না থাকে? যদি নয়, সত্যিই থাকবে না। সবাই তো তোর মতো পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভেতর চিঠি খুঁজে বেড়াবে। তবু দেখ, কথায় আছে মনের শান্তি বড় শান্তি। নম্রতা মলাটের নিচে চিঠির খোঁজ করলো। তার নিজের লেখা চিঠি ব্যতীত ভিন্ন কোনো চিঠি পাওয়া গেল না। নীরা গুজগুজ করে বলল, বলেছিলাম পাবি না, শুধু শুধু ক্লাসটা মিস করলি। স্যার নিশ্চয়ই কত কিছু দাগিয়ে দিয়েছে। পরশু পরীক্ষায় কি লিখবো আমরা? নম্রতা জবাব দিল না। বৃষ্টি ভেজা চুপসানো মুখ নিয়ে বাড়ি ফিরল। অসময়ের বৃষ্টিতে ভেজায় পরের দিনই ভয়ানক জ্বরে কাহিল হলো। জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেমালুম ভুলে গেল নম্রতা। প্রায় 1 সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ফুচকা খেতে বসে চট করে মনে পড়ে গেল তার সেই নীলচিরকুটের কথা। ফুচকা ফেলে নীরাকে নিয়ে আবারও হাজির হলো গ্রন্থাগারের বারান্দায়। ফুচকা ফেলে আসা নীরা তখন মহাবিরক্ত। এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হওয়ায় বিরক্তির বহরটা যেন আরও খানিকটা অতিরঞ্জিত। কিন্তু কিছু কিছু মানুষের উপর বিরক্ত হওয়া চলে না। এরা মানুষের বিরক্তি বা রাগকে যেমন পাত্তা দেয় না, ঠিক তেমনই অন্যকে সাহায্য করতে গিয়ে মন প্রাণ সব হারালেও বিরক্ত হয় না। নম্রতা হলো সেই ধরনের মানুষ, তার উপর বিরক্ত হওয়া সাজে না। নম্রতা এবারও আশাহত হলো। ফিলোসফির বইটির দিকে কিছুক্ষণ বিরক্ত করে তাকিয়ে থেকে হেসে ফেলল। মাথা নেড়ে বলল, চিঠির জবাব না এলে নাই, এই চিঠিটা এখানেই থাকুক। আমার আবেগময় সুন্দর চিঠিটা এই বইকে উৎসর্গ করলাম। চল, আজ তোকে ডাবল প্লেট ফুচকা খাওয়াবো। নীরা বিস্ময় নিয়ে বলল, ফুচকা খাওয়াবি মানে? তোর মন খারাপ লাগছে না? লাগছে না।
আমাদের ছোট জীবনটাতে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মন খারাপ করতে নেই। বাবা বলে, লাইফ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, উই শুড ফিল ইটস ফ্রেগ্রেন্স। এই যে চিঠি বিষয়ক সুন্দর ঝামেলাটা হয়ে গেল, এটাও সেই বিউটিফুল ফ্লাওয়ারেরই একটা অংশ। আই হ্যাভ টু ফিল ইট। নম্রতা সর্বদা প্রাণোচ্ছল প্রাণবন্ত মেয়ে। তার 17 বছরের জীবনে কখনোই তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়নি। সবসময় ঠোঁটের কোণে এক চিলতে হাসি আটকে রাখা তার স্বভাব। অল্পতে উত্তেজিত হওয়া, অল্পতে খুশি হওয়া, প্রাণ খুলে হাসা আর আড্ডা জমানোর গুণে সে সর্বদাই আকর্ষণীয়। নম্রতার স্বাভাবিক চরিত্র অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটাও তার মনে খুব একটা দাগ রাখতে পারল না। পড়াশোনা, বন্ধুবান্ধব, দুষ্টামো আর পাগলামো ভরা জীবনে এই ক্ষুদ্র চিঠিটা দীর্ঘক্ষণ জায়গা দখল করতে পারল না। নম্রতার চিঠির কথাটা বেমালুম ভুলে বসলো। যথারীতি ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হলো। কলেজের সিনিয়র সিটিজেন হতে পেরে তারা তখন মহা খুশি। বান্ধবীরা মিলে হৈ হৈ করে টিউশনি করা, ফুচকার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠল। ঠিক এমন একটা সময় ঝড়টা এলো। এই মৃদু শান্ত ঝড়ে এলোমেলো হয়ে গেল নম্রতা। একদিন ইংরেজি টিউশন শেষ করে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে বসলো বান্ধবীরা। উদ্দেশ্য নিরিবিলিতে ক্লাস নোট আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। বান্ধবীরা সবাই নোট নিয়ে ব্যস্ত হয়ে পড়তে নম্রতার অসচেতন চোখ দুটো ওই চিরপরিচিত বইটির উপর গিয়ে পড়ল। নিতান্ত কৌতূহলবশত উঠে গিয়ে বইটা তুলে নিল সে। মলাটির নিচে নিজে হাতে লেখা নীল চিরকুটে খোঁজ নিতেই চমকে উঠল নম্রতা। নীল কাগজের পরিবর্তে সাধারণ সাদা কাগজে লেখা সম্বোধনহীন ছোট্ট এক চিঠি উঠে এলো হাতে। সেখানে গুটি গুটি সুন্দর অক্ষরে লেখা, আপনি কি পাগল নাকি নিতান্তই কিশোরী একজন? পাগল বোধহয় নন। আমার জানা মতে পাগলেরা সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না, কিন্তু কিশোরীরা জানে। যুবতীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গুণটা পাকা। তাদের মাথা উদ্ভট চিন্তাগুলো ভীষণ পাকা। যেমন আপনার এই চিঠি, প্রেমের উদ্ভট ভাবনাটা। উদ্ভট বললাম বলে মন খারাপ করলেন? মন খারাপ করবেন না। এই ভাবনাটা সত্যি উদ্ভট, বই অন্য কিছু নয়। আজকের যুগে সেভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারো হবে বলে মনে হয় না। হয়তো মাথাতেও আনবে না। তবে মাঝে মাঝে উদ্ভট কিছু করতে খারাপ লাগে না? যেমনটা আমি করছি। আপনার এই উদ্ভট চিঠির উদ্ভট জবাব দিচ্ছি। আমার মতো মানুষ অজ্ঞাত এক কিশোরীকে চিঠি লিখছে, তা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। চিঠিটা এক নিঃশ্বাসে 2-3 বার পড়ে ফেলল নম্রতা। সারা শরীর উত্তেজনায় কাঁপছে। প্রায় 3 সপ্তাহ পর সেই আকাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেয়ে গলা দিয়ে কথা বেরোচ্ছে না তার। নম্রতা কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠল। কয়েকজোড়া কৌতূহলী দৃষ্টি তার উপর পড়তে চাপ ফিসফিসিয়ে উঠল, এই নমু, কি করছিস? সবাই দেখছে। নীরার কথায় চারপাশে খেয়াল হলো নম্রতার। চারিদিকে তাকিয়ে অপ্রস্তুত হাসলো। তারপর বই হাতে কোনায় এক টেবিলে চেয়ার টেনে বসলো। বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। তার চিঠির জবাব এসেছে। এই সাধারণ কথাটা বিশ্বাস করতে তার খুব বেগ পেতে হচ্ছে। নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের উপর মেলে রাখলো। কয়েক মুহূর্ত একদৃষ্টে তাকিয়ে থেকে আনন্দিত দীর্ঘশ্বাস ফেলল। নোটবুকের মাঝে ভাঁজ করে রাখা নীল কাগজটা টেনে নিয়ে লিখতে বসলো। কিন্তু বিস্ময় নিয়ে উপলব্ধি করলো তার হাত কাঁপছে। মাথাটা ফাঁকা আর গোলমেলে লাগছে। মাথার ভেতর গোছানো সুন্দর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। নম্রতা দুহাতে মুখ চেপে বসে রইল। মাথাটাকে একটু শান্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইনের সম্বোধনহীন চিঠি। আপনাকে কি বলে সম্বোধন করা যায় বলুন তো? প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম, এবার সেই ভরসাটাও পাচ্ছি না। এভাবে আপনি আপনি সম্বোধন করে আমায় ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয়? আর সাদা পাতায় কেন লিখেছেন? নীল চিরকুট কি কখনো সাদা পাতায় লেখা যায়? নীল চিরকুট সবসময় নীল কাগজেই লিখতে হয়, এটাই নিয়ম। আর নিজে ইতিউতি কিছুই তো লেখেননি। একটা চিঠিতে এত এত ভুল করা মানুষটি কি না আমার কিশোরী মেয়ের উদ্ভট চিন্তাভাবনার কারখানা বলে তুচ্ছ-তাচ্ছিল্য করে? এ তো ভারী অন্যায়। ইতি শ্যামলতা। লেখা শেষে 2 বার পড়ে নিয়ে চিঠিটা মলাটের ভাঁজে রেখে দিল নম্রতা। আর সাদা কাগজে লেখা চিঠিটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দিল। বাসায় এসে চিঠিটাকে ডায়েরির পাতায় আটা দিয়ে লাগিয়ে রাখলো। চিঠির কোনায় 2টো লাল গোলাপের পাপড়ি লাগিয়ে তাতে লিখলো শ্যামলতা ও সে। তারপর থেকে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা। কিন্তু অপেক্ষাময় দিনগুলো যেন আর কাটে না। কলেজ শেষে রোজ একবার গ্রন্থাগারে খোঁজ নেওয়ার পরও চিঠির সন্ধান মেলে না। অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লান্ত হয়ে পড়লো, ঠিক তখনই দ্বিতীয় চিঠিটা এলো। নম্রতাকে দুটো সপ্তাহ অপেক্ষা করিয়ে সাদা কাগজের মাঝখানে গুটি গুটি অক্ষরে 2 লাইনের একটা চিঠি লিখলো অপরিচিত সেই সে। সত্যি এ তো ভারী অন্যায়, কিন্তু আমার যে নীল রঙা কাগজ নেই। এখন উপায়? আমাকে কি তবে চিঠি খেলা থেকে বহিষ্কৃত করা হবে? সেই 2 লাইনের চিঠি অসংখ্যবার পড়ল নম্রতা। প্রথম দিকটায় বিরক্ত হলেও পরমুহূর্তে বেশ লাগলো। এই চিঠির জন্য অপেক্ষমান অনুভূতি তো চাইছিল সে। এখন সেই আকাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চয়ই বিরক্ত হওয়া চলে না। নম্রতা অনেক ভেবে চিন্তে লিখল,